এটা মিথ্যা। আমি আমার লয়ারকে বলেছি এটার জন্য একটা মামলা করার জন্য। অন্যান্য ইসলামিক দলগুলি জামাতের সাথে একসাথে আসবে কিনা এই ব্যাপারে আমি বলতে পারবো না। পাইকারি রেটে নিবন্ধন না দিয়ে মাঠে তাদের কি অস্তিত্ব আছে নাই সেটা যাচাই বাছাই করে এই কাজটা করা উচিত হবে। আমার যেটা ধারণা বা যেটা আমি প্রত্যক্ষ করেছি পত্রপত্রিকার মাধ্যমে, একদিকে জাতীয়তাবাদী শক্তিগুলি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, অন্যদিকে ইসলামিক রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে। এটা যদি হয় দেশের জন্য ভালো হবে, কারণ এখানে আর কোনো তৃতীয় কোনো রাজনৈতিক শক্তি থাকবে না। আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো আলোর মুখ দেখবে না। আওয়ামী লীগের স্বাভাবিক রাজনৈতিক মৃত্যু ঘটেছে, জনগণের মধ্যে তাদের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, কারণ তারা হত্যাকারী হিসেবে চিহ্নিত হয়েছে। তারা যে কাজ বাংলাদেশে করেছে, পাকিস্তান থেকেও তারা জঘন্যতর কাজ করেছে। পাকিস্তানিরা করেছিল 1 বছর, আর আওয়ামী লীগ করেছে 15 বছর। এর আগে ছিল শেখ মুজিবের সময়। সুতরাং সব মিলিয়ে পাকিস্তানের থেকে 15 থেকে 20 গুণ বেশি অত্যাচার বাংলাদেশের জনগণের উপরে আওয়ামী লীগ করেছে। এখানে যদি দুইটা শক্তি দাঁড়িয়ে যায় দুই পাশে, একটা হলো ইসলামিক শক্তি আর একটা হলো জাতীয়তাবাদী শক্তি, তাহলে জনগণের পক্ষে সুবিধা হবে চিহ্নিত করা কোন রাজনৈতিক দলের নেতারা ভালো করছে এবং কোন রাজনৈতিক দলের নেতাদের উপর আস্থা রাখা যায় এবং কাদের যোগ্যতা কতটুকু। অনুরূপভাবে তারা নির্বাচনের সময় প্রার্থীদেরকে সঠিকভাবে নির্বাচিত করার সুযোগ সৃষ্টি হবে। পৃথিবীর বিভিন্ন দেশে, সভ্য দেশগুলিতে অনেকগুলি রাজনৈতিক দল থাকলেও নির্বাচনের মাঠে ময়দানে কিন্তু বড় বা দুইটা বা তিনটা বেশি রাজনৈতিক দল থাকে না। বাংলাদেশে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে 2 জন 3 জন 4 জন লোক নিয়ে রাজনৈতিক দল গঠিত হচ্ছে। তাদের কোনো অফিস নাই, তাদের কোনো কমিটি নেই। নির্বাচন কমিশন কি কারণে জানে না, এদের অনেককে নিবন্ধন দিচ্ছে। তাদেরকে অনুরোধ করব, এই ধরনের পাইকারি রেটে নিবন্ধন না দিয়ে মাঠে তাদের কি অস্তিত্ব আছে নাই সেটা যাচাই বাছাই করে এই কাজটা করা উচিত হবে। এখানে অনেকগুলি রাজনৈতিক দল আসছে বাগবাটোয়ারার রাজনীতি করার জন্য এবং কিছু পয়সা রোজগার করার জন্য। বর্তমানে 95% রাজনীতিতে যারা আসে তাদের মধ্যে একটা স্বার্থ কাজ করে। সে স্বার্থটা হলো রাতারাতি কিভাবে বিনা পুঁজিতে অধিক টাকা রোজগার করা যায় দালালি করে। ইসলামী দলগুলোর ঐক্য এবং জাতীয়তাবাদের ঐক্য অথবা দুটি দল প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী সাইবারের এটা হলে বছর দেশের মঙ্গল হবে। আমরা শুনছি এখানে একটা ভাষ্য আছে যে ভারত সেটা হতে দেবে না, আর একটা ভাষ্য আছে যে ইসলামিক জোট যদি হয়ে যায় তাহলে বিদেশের একটা ইম্প্যাক্ট পড়বে। মানে অন্যান্য ইসলামিক কান্ট্রিতে যেমন পাশ্চাত্য বা পরাশক্তিগুলো মানে তাদের দাম্ভিকতা দেখিয়েছে, সেটা হয়তো বাংলাদেশে আসবে। আর আরেকটা ভাষ্য হচ্ছে যে জামায়াতের সাথে অন্যান্য দলগুলো ইসলামী আন্দোলন সহ তারা ঐক্য করবে না। এগুলোর ব্যাখ্যা আসলে কি? আমি এই ব্যাপারে আমার কোনো ধারণা নাই। অন্যান্য ইসলামিক দলগুলি জামাতের সাথে একসাথে আসবে কিনা এই ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ এটার সাথে আমি সম্পৃক্ত না। তবে আমি যেটা পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি, তাদের মধ্যে মিটিং হচ্ছে, ঐক্যমত হচ্ছে, বিভিন্ন বিষয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে এবং অপরদিকে বিএনপিও ছোট ছোট রাজনৈতিক দলগুলির সাথে বসছে। তবে এখানে আমার একটা পরামর্শ থাকবে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে, যে সব রাজনৈতিক দলগুলির সাথে কথা বলে লাভ হবে না। যারা স্বামী স্ত্রীর দল আছে তাদেরকে পরিত্যাগ করতে হবে। তারা যেন নর্মাল অ্যান্ড ন্যাচারাল ডেথ হয়, অর্থাৎ রাজনৈতিক মৃত্যু যেন তাদের হয়ে যায়। কারণ এই সমস্ত দালালরা যদি সমাজে থাকে, তাদের একমাত্র কাজ হলো চাঁদা তোলা এবং মানুষকে বিব্রত করা, মানুষকে বিপদগামী করা, ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস দিয়ে। যেমন কালকে একটা মিথ্যা স্ট্যাটাস দিয়েছে নূরের দল,
ওখানে বলেছে এলডিপির অনেক নেতা তাদের কাছে যোগদান করেছে। এটা সর্বৈব মিথ্যা। এলডিপির কোনো নেতা ওখানে যায় নাই। যে সমস্ত নেতারা যোগদান করেছে তাদেরকে আমরা বহু আগেই 8-10 বছর আগে তাদেরকে আমরা বহিষ্কার করেছি তাদের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য, অনৈতিক কর্মকাণ্ডের জন্য। তারা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এবং আমেরিকাতে যে সমস্ত অবৈধ বাংলাদেশিরা ছিল তাদেরকে সার্টিফিকেট বিক্রি করে পয়সা রোজগার করতেছিল। সুতরাং নূরকেও সাবধান হওয়া উচিত। এই ধরনের দালালদেরকে নিয়ে নূরও ডুবে যাবে। আমি সঠিক সময়ে তাদেরকে দল থেকে বের করে দিয়েছি। এরকম 4-5 যোগদান করেছে, কিন্তু যমুনা টিভি এবং অন্যান্য 2-1টা ফেসবুকে লেগেছে শত শত এলডিপির নেতাকর্মী নূরের দলে যোগদান করেছে। এটার কোনো ভিত্তি নেই, এটা মিথ্যা। আমি আমার লয়ারকে বলেছি এটার জন্য একটা মামলা করার জন্য, কারণ প্রত্যেককে জবাবদিহি করতে হবে। যার যা ইচ্ছা তা, একটা টেলিফোন আছে হাতে, এই জন্য এটা লিখে দেবে বা পত্রিকাতে একটা বক্তব্য দিয়ে দেবে, বা আপনার একটা টেলিভিশন আছে, আপনি যাচাই বাছাই না করে মিথ্যা সংবাদটা প্রচার করবেন, এটা কখনো একটা মানুষের কাছে কাম্য হতে পারে না। একটা অমানুষ এই কাজটা করতে পারে। মামলা আসলে কার বিরুদ্ধে বা কি বিষয় করা হবে? যারা প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে করা হবে। তারা কেন এটা করলো? আচ্ছা, ইসলামিক জোটের বিষয় যেটা বললাম যে বহির্বিশ্বে বা ভারতে মানে প্রভাব পড়তে পারে বা দেশের রাজনীতিতে, আল্লাহর উপর নির্ভরশীল হও। আমি সমগ্র জাতিকে বলবো, ভারতের দালালি করা না, অন্য কোনো দেশের দালালি করা না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণে সম্পদ রেখে, আমাদেরকে সেই সম্পদ তালাশ করতে হবে। বাংলাদেশ একটি শক্তিশালী দেশ, উর্বর জমি, এবং আমাদের জনগণ খুবই কঠোর পরিশ্রমী। তাদেরকে সঠিক পথে নেতৃত্ব দিতে পারলে, তাদেরকে চালাতে পারলেই বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটা ধনী দেশ হিসেবে পরিণত হবে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে। বিদেশ থেকে লোক এসে বাংলাদেশে চাকরি তালাশ করবে, সেই দিন বেশি দূরে নয়। আমি আজকে বলে যাচ্ছি, এটা অন রেকর্ড থেকে যাবে। শুধু বাংলাদেশের লোককে ইমানদার হইতে হবে, বেঈমান মোনাফেকদেরকে দিয়ে বাংলাদেশ চলবে না, এবং আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে। ধর্মীয়ভাবে তার একটা কমিটমেন্ট থাকতে হবে, জনগণের প্রতি এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস থাকতে হবে। তাহলে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কখন। আমি এই হাসনাত আব্দুল্লাহ ভাই সহ আজকের এই রিফাত শহীদ সহ আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা ছাত্র নেতৃত্বে রয়েছেন, আপনাদের পক্ষ থেকে এমন কোন বক্তব্য জাতি প্রত্যাশা করে না যেই বক্তব্য আসলে বাংলাদেশে অনৈক্য সৃষ্টি হয়। বাংলাদেশে বিএনপি তার চরিত্রে চলবে, আপত্তি নেই। আপত্তি এক জায়গায়, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আবারও আওয়ামী লীগ আপনার উপরে, এই শহীদি পরিবারের উপরে, আমাদের উপরে অত্যাচার চালাবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের রাজনীতিতে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আওয়ামী লীগের রাস্তাটা বাংলাদেশে থাকতে দেব না, দেব না, দেব না। মঞ্চে উপবিষ্ট আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমাদের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত পরিবারের সদস্যবৃন্দ, ছাত্রছাত্রী বন্ধুরা, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ পর্যন্ত আবেগঘন একটি বক্তব্য শুনতেছিলাম একজন শহীদি পরিবারের মায়ের কণ্ঠ থেকে। এরপরে নতুন করে বক্তব্য দেওয়ার মতো আমার আসলে ভাষা হারিয়ে ফেলেছি। আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং শহীদ পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলন, শহীদ পরিবার, জুলাই বিপ্লবের অগ্রণী ভূমিকা পালন করি, বিশেষ করে মিডিয়ায় যে ভূমিকা পালন করেছেন ফেস দ্য পিপলের সাগর ভাই, বাংলাদেশের গণমানুষের কলিজা হাসনাত আব্দুল্লাহ এবং প্রিয় রিফাত রশিদের জন্য সবাই জোরে একটি করতালি দিবেন। এর পাশাপাশি আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত, চরমনায়ের ইসলামী আন্দোলন, হেফাজত সহ এনসিপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতি এই জুলাই বিপ্লবে তারা পাশে থেকে নারী, পুরুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সাংবাদিক, সুধী, কলামিস্ট, সাহিত্যিক এবং নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, শিল্পী, সাহিত্যিক
ইমাম, কারি, হাফেজ, মুয়াজ্জিন সবার জন্য একটি জোরে করতালি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি আজকের এই কুমিল্লায় এসেছি অতিথি গেস্ট হিসাবে। আমি প্রথমেই এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় সাগর ভাইকে, যার চ্যানেলের মাধ্যমে দীর্ঘ 16 বছর পর্যন্ত আমরা বিদেশে বসে কথা বলার সুযোগ পেয়েছি। যখন হাসিনা বাংলাদেশের রাজনীতিবিদের কণ্ঠরোধ করেছে, মামলা করেছে, হামলা করেছে, জেলে বন্দি রেখেছে, গুম করেছে, খুন করেছে, তখন যেই মানুষটি নির্দ্বিধায় আমাদের পাশে দাঁড়িয়েছে তিনি হচ্ছেন সাইফুর সাগর ভাই। ফেস দ্য পিপল ছিল এবং এই কুমিল্লার সেই ফেস দ্য পিপলের কারণে আমরা কথা বলতে পেরেছি, ঠিক কিনা বলেন? আজকের সেজন্য আমার কাছে মনে হচ্ছে এই কুমিল্লার সাগর ভাইরা যদি থাকে, এই কুমিল্লার হাসনাত আব্দুল্লাহরা যদি থাকে, বাংলাদেশের স্বাধীনতা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না, পারবে না, পারবে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি আজকের একটি কথা বলতে চাই আপনাদের সাথে সুর মিলিয়ে। সেটা হচ্ছে আমরা 5ই আগস্টের পূর্বে ঐক্যবদ্ধ ছিলাম, কিন্তু 5ই আগস্টের পরে আমরা একটি বিদেশি ষড়যন্ত্রের খপ্পরে পাড়া দিয়েছি। আমরা নিজেরাও জানি না যে আমার বন্ধু পুতিন, ওই শেখ হাসিনার ভাষায় বলতে হয়, যেই রাষ্ট্রটি গত 16 বছর পর্যন্ত অত্যাচার করেছে, অবৈধ নির্বাচন করেছে, বাংলাদেশকে চরমভাবে ধিক্কার জানিয়েছে, এই দেশের স্বাধীনতা নিয়ে খেলা করেছে, সেই ভারতের ষড়যন্ত্রে আবার বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নতুন করে ফাঁদে পাড়া দিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব সেখানে আমাদের ইস্পাত দৃঢ় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। বাংলাদেশে গত 16 বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি কিন্তু পায় নাই। গত 16 বছর পর্যন্ত তার উপরে অত্যাচার হয়েছিল কিনা বলেন? হয়েছে কিনা বলেন? বাংলাদেশে জামাতের উপরে অত্যাচার হয়েছে কিনা বলেন? বাংলাদেশের পীর মাশায়েখ আলেম ওলামার উপরে অত্যাচার হয়েছে, সাংবাদিক সহ সকলের উপরে অত্যাচার হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি যেই কুমিল্লায় দাঁড়িয়ে কথা বলছি, এই কুমিল্লার একজন টকশো ব্যক্তিত্ব ছিলেন মেজর মোহাম্মদ আলী সাহেব। আমি ওনাকেও স্মরণ করছি। উনি আমাকে বলেছিলেন যে কুমিল্লায় আসেন। আমি আজকের মেজর মোহাম্মদ আলী ভাইকে বলছি, রাজনীতিতে সেই কুমিল্লায় আসেন। আওয়ামী লীগের ভাষা ব্যবহার করে বলছিলেন, আজ ডক্টর ফয়জুল কুমিল্লায় আছে, কিন্তু মেজর মোহাম্মদ আলী সহ আওয়ামী লীগের কোন দালালরা কুমিল্লায় নেই। অতএব আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে আমাদেরকে গঠন করতে হবে। সেই গঠন করার জন্য আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, সেটা হচ্ছে ঐক্যের বিকল্প নেই। বাংলাদেশে বিএনপি তার চরিত্রে চলবে, আপত্তি নেই। জামাত তার চরিত্রে চলবে, আপত্তি নেই। হেফাজত তার চরিত্রে চলবে, আপত্তি নেই। চরমনার পীর তার চরিত্রে চলবে, আপত্তি নেই। আপত্তি এক জায়গায়, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আবারও আওয়ামী লীগ আপনার উপরে, এই শহীদি পরিবারের উপরে, আমাদের উপরে অত্যাচার চালাবে, ঠিক কিনা বলেন? অতএব সেই অত্যাচারের স্টিম রোলার থেকে যদি আপনারা মুক্তি পেতে চান, তাহলে আপনাদেরকে ইউনিটি হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং এই জুলাই বিপ্লবের সহযোদ্ধাদেরকে স্মরণ রাখতে হবে। আমি এই হাসনাত আব্দুল্লাহ ভাই সহ, আজকের এই রিফাত শহীদ সহ, আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা ছাত্র নেতৃত্বে রয়েছেন, আপনাদের পক্ষ থেকে এমন কোন বক্তব্য জাতি প্রত্যাশা করে না যেই বক্তব্য আসলে বাংলাদেশে অনৈক্য সৃষ্টি হয়। অতএব আপনারা যেভাবে জুলাইয়ের নেতৃত্ব দিতে সক্ষম হয়েছেন, আগামী দিনে আপনারাই বাংলাদেশের নেতৃত্ব দিবেন। আমরা শেখ হাসিনার শিখানো কথায় কাউরে রাজাকার বানাইতে চাই না। শেখ হাসিনার শিখানো কথায় কাউকে আলবদর বানাতে চাই না। শেখ হাসিনার শিখানো কথায় 52-53 বছর পরে ইতিহাসের বিকৃত করে আবার নতুন করে হাসিনার আদলে বাংলাদেশ দেখতে চাই না। অতএব এই বাংলাদেশ সাম্যের বাংলাদেশ, এই বাংলাদেশ মৈত্রীর বাংলাদেশ। নারী পুরুষ সকল, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা গত 16 বছর কেউ নির্যাতনের বাহিরে ছিলাম না। অতএব নির্যাতিত মানুষরা কারা কারা ঐক্যবদ্ধ হতে চান হাত তুলে দেখাতে হবে। রাজি আছেন ভাই? সবাই ঐক্যবদ্ধ হতে চান? হাত দুটো মুষ্টিবদ্ধ করুন, মুষ্টিবদ্ধ করুন। কুমিল্লা থেকে প্রমাণ হবে, যেই কুমিল্লাকে শেখ হাসিনা ঘৃণা করত, সেই কুমিল্লাবাসী শপথবদ্ধ হয়েছে বাংলাদেশের রাজনীতিতে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আওয়ামী লীগের আস্তানা বাংলাদেশে থাকতে দেব না। অতএব সকলের প্রতি সেই উদাত্ত আহ্বান জানিয়ে হিংসা বিদ্বেষ মুক্ত একটি সোনার বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই জুলাই বিপ্লবের এত সুন্দর একটি আয়োজন কুমিল্লাবাসী করিয়ে দেখেছে, সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।